7 বছর জেলের অন্ধকার সেলে পচে মরার পর একজন দাগী আসামিকে যদি পুলিশের পক্ষ থেকেই অফার দেওয়া হয় শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংয়ে যোগ দেওয়ার, তবে ব্যাপারটা কতটা ডেঞ্জারাস হতে পারে। পুলিশের ইনভেস্টিগেশন যেখানে ফেল করেছে, যেখানে এই লোকটা নিজের ছেলেকে একবার দেখার চুক্তিতে আন্ডারকভার হয়ে সোজা মাফিয়াদের ডেরায় ঢুকে পড়ে, কিন্তু জিরো ব্যাকআপ আর চারদিকে রক্তপিপাসু গ্যাংস্টারের মাঝে দাঁড়িয়ে একা একজন মানুষ কিভাবে পুরো একটা আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটকে ভেতর থেকে ধ্বংস করবে, আর ফাইনালে নিজের পরিচয় ফাঁস হয়ে গেলে সে কি লেভেলের ধ্বংসলীলা চালায় যা দেখে তোমার গান ছুটে যাবে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ফেডারেল এজেন্টদের একটা কড়া নিরাপত্তা গাড়িবহর তারা একটি গ্যাংস্টারের তরুণ সদস্যকে কোর্টে নিয়ে যাচ্ছে। জানা যায় এই তরুণ আদালতের তার নিজের গ্যাংয়ের সব অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য আজ ফাঁস করে দেবে। কোর্টের কাছাকাছি পৌঁছাতেই দেখা যায় ফেডারেল এজেন্টদের প্রধান হেলেন তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটিকে পাহারা দিচ্ছে, কিন্তু পরক্ষণে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। নিমেষের মধ্যেই কে বা কারা যেন হঠাৎ করে সে তরুণ গ্যাংস্টার সদস্যকে কোর্ট ভবনের ঠিক বাইরে ব্রুটালি খুন করে ফেলে। দৃশ্যপট বদলে যায়, আমরা চলে আসি একটি জেলের ভেতরে। এখানে আমাদের পরিচয় হয় জেড নামের এক কয়েদির সাথে। বেলায় বেলায় ঘুম থেকে ওঠে সে। দুপুরে যখন জেড নিজের মনে দাবা খেলছিল, হঠাৎ তার চোখে পড়ে এক কয়েদিকে অন্যরা মিলে প্রচন্ড বুলিং করছে। জেডের মনে দয়া হয়, সে ধীর পায়ে এগিয়ে যায়। এই বুলিংয়ের শিকার হওয়া কয়েদিকে সে সোজা নিজেদের সাথে দাবা খেলার জন্য ডেকে আনে। আর আশ্চর্য বিষয় হলো, জেডের এমন এই ভয়ঙ্কর ব্যক্তিত্ব দেখে ওই বুলি করা লোকগুলো ভয়ে একটা টু শব্দ করতে পারে না, একদম চুপ হয়ে যায়। জেড সে কয়েদিকে শান্ত গলায় বলে, যত তাড়াতাড়ি সম্ভব জেলের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নাও। পরদিন সকালে জেলের এক গার্ড জেডকে একটি বিশেষ রুমে নিয়ে যায়। সেখানে আগে থেকে একজন অপেক্ষা করছিল, আর সে হলো সেই ফেডারেল এজেন্টের প্রধান হেলেন। হেলেন জেডকে সব খুলে বলে। সে জানায় মুদিন নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টার বসের সব কালো সাম্রাজ্য গুড়িয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছিল। সে এও জানায় যে গতকাল সে মুদিরের এক লোককে কোর্টের সাক্ষী দেওয়ার জন্য ধরে এনেছিল, কিন্তু ঠিক কোর্টের বাইরেই তাকে নির্মমভাবে খুন করা হয়। হ্যাঁ, ঠিক যে ঘটনাটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এইসব শুনে জেড একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এইসবের সাথে আমার কি সম্পর্ক? হেলেন একটা চমৎকার প্রস্তাব দেয়। সে বলে, আমি তোমাকে এই জেল থেকে চিরতরে মুক্তি দেব, তবে একটাই শর্ত। তোমাকে আমার গুপ্তচর হয়ে মুদির গ্যাংয়ে ঢুকতে হবে এবং তার সব অপরাধ ফাঁস করতে হবে। হেলেন খুব ভালো করে জানতো যে এতদিন জেলে থাকার কারণে জেড তার স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য কতটা পাগল হয়ে আছে। প্রস্তাবটি দিয়ে হেলেন জেডের উত্তরে অপেক্ষায় থাকে। নিজের সেলে ফিরে আসে জেড। এক দৃষ্টিতে সে তার আদরের ছেলের ছবিটার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে। অবশেষে সে হেলেনের ওই প্রস্তাবটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে জেড হেলেনকে ডেকে জানায় যে সে এই কাজে রাজি। হেলেন যখন প্ল্যানটা বুঝিয়ে বলে, জেল থেকে বের হওয়ার আগে তোমাকে আদিল নামের একজনের নজর কাটতে হবে, কারণ এই আদিলের মাধ্যমেই তুমি মুদিরের গ্যাংয়ে ঢুকতে পারবে। এই আদিল হলো মুদির সবচেয়ে বিশ্বস্ত ডান হাত, যে কিনা বর্তমানে জেলে বন্দী। জেলের মাঠে হাঁটতে হাঁটতে জেড ভাবতে থাকে কিভাবে এই আদিলের মনোযোগ আকর্ষণ করা যায়। ভাবতে ভাবতে সে একটা চরম পাগলামি করে বসে। কোনো কারণ ছাড়াই সে সোজা গিয়ে আদিলের এক গ্যাং মেম্বারকে বেধড়ক পাঠানো শুরু করে। পরিস্থিতি সামলাতে জেলের গার্ডরা ছুটে আসে এবং শাস্তিস্বরূপ জেডকে সোজা সলিটারি কনফাইনমেন্টে একাকী সেলে বন্দি করে দেওয়া হয়। কয়েকদিন পর জেডকে সেই কালকোঠরি থেকে বের করা হয়, আর ঠিক তখনই আদিল নিজে এসে জেডের সামনে দাঁড়ায়। সে কড়া গলায় জানতে চায়, হঠাৎ করে তুই আমার লোককে কেন মারলি? জেড একদম নির্লিপ্তভাবে উত্তর দেয়, এমনি বোরিং লাগছিল তাই। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি রিলিজ পেতে যাচ্ছি, কিন্তু বাইরে গিয়ে আমার করার মতো কোনো কাজ নেই। এই কথা শুনে আদিল একটু নড়েচড়ে বসে। সে জেলের ভেতর জেডের এই ব্রুটাল স্বভাব আগেই খেয়াল করেছিল, তাই সে জেডকে বাইরে যাওয়ার পর তার গ্যাংয়ের একটা কাজের অফার দেয়। তবে একটা শর্ত আছে। আদিল বলে, কাজ তোকে দেব, কিন্তু তার আগে তোকে 157 নম্বর সেলে একটা কয়েদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। জেডের কাছে না করার কোনো উপায় ছিল না, সে শর্তে রাজি হয়ে যায়। সেদিন রাতেই জেড সোজা চলে যায় 157 নম্বর সেলের দিকে, আর কোনো রকম দ্বিধা ছাড়াই একদম ঠান্ডা মাথায় লোকটাকে খুন করে ফেলে, ঠিক যেমনটা আদিল নির্দেশ দিয়েছিল।
সেই দিন থেকে জেড আদিলের দলের একজন লোক হয়ে ওঠে এবং তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। অবশেষে সেই দিনটি আসে, জেডকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। আগে কথা হয়ে গিয়েছিল আজ রাতে আদিলের পাঠানো লোক এসে তাকে রিসিভ করবে, কিন্তু জেল থেকে বেরিয়ে জেড সবার আগে ছুটে যায় তার স্ত্রীর কর্মক্ষেত্রে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে দেখে তার স্ত্রী গর্ভবতী, তার পেটে অন্য কারো সন্তান। স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানায়, তুমি এত লম্বা সময় ধরে জেলে ছিলে, আমি বাধ্য হয়ে নতুন করে বিয়ে করেছি। বুকটা ভেঙে গেল, জেড বাইরে নিজেকে শক্ত রাখে। সে শুধু বলে, আমি শুধু একবার আমার ছেলের সাথে দেখা করতে চাই। স্ত্রী জানায় যে আগামীকাল সে তার ছেলের সাথে দেখা করতে পারবে। রাতের বেলা আদিলের পাঠানো গ্যাংরা জেডকে গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতর হঠাৎ জিমি নামের এক ব্যক্তি জেডের দিকে তাকিয়ে বলে, আমি মুদিরের ডান হাত, মনে রাখিস তুই যদি কোনোভাবে আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করিস আমি নিজে তোকে শেষ করে দেব। এই কড়া ওয়ার্নিং দিয়ে তারা জেডকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরদিন সকালে জেড তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী নতুন স্বামীর সাথেও পরিচয় হয়, আর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জেড তার আদরের ছেলেকে কাছে পায়। তবে মুহূর্তটা ছিল ভীষণ অদ্ভুত, কারণ এই প্রথমবার ছেলেটিকে তার জন্মদাতা বাবার মুখোমুখি হয়েছিল। এরপর জেড চলে যায় একটি আর্ট গ্যালারিতে, যেখানে তার সাথে আবার দেখা হবে ফেডারেল এজেন্ট হেলেনের। হেলেন কড়া নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব গ্যাংস্টার মুদিরের সব কুকীর্তি ফাঁস করো, তবেই তুমি তোমার পুরনো শান্তিময় জীবনে ফিরতে পারবে। কথার শেষে হেলেন তাকে একটি জিপিএস ট্র্যাকার এবং একটি গোপন ভয়েস রেকর্ডার বুঝিয়ে দেয়। রাতের বেলা জেড নিজের অ্যাপার্টমেন্টে বসেছিল, হঠাৎ সেখানে এসে হাজির হয় জিমি। সে জেডকে এক্ষুনি তাদের সাথে যেতে বলে। গাড়িতে ওঠার সাথে সাথে জেডের মাথায় একটি কালো কভার পরিয়ে দেওয়া হয়, যাতে সে রাস্তায় কিছুই দেখতে না পায়। গন্তব্যে পৌঁছানোর পর তার মাথার কভার খোলা হয়। জেডকে সেখানে আনা হয়েছে মূলত গ্যাংয়ের একজনের পায়ে লাগা গুলির ক্ষত সারানোর জন্য। আপনাদের জানিয়ে রাখা ভালো, এই জেড একসময় শহরের নাম করে একজন সার্জন বা ডাক্তার ছিল। জেড যখন চিকিৎসার প্রস্তুতি নিচ্ছিল, জিমি সবাইকে বকবক করছিল। বিরক্ত হয়ে জেড জিমি এবং বাকি সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, যাতে সে শান্তিতে অপারেশনটা করতে পারে। কিন্তু জিমি রাগে ফুঁসে ওঠে। সে সোজা জেডের দিকে পিস্তল তাক করে বলে, তোর কোনো অধিকার নেই আমাদের উপর হুকুম চালানোর। ঠিক সেই চরম মুহূর্তে স্বয়ং গ্যাংস্টার বস মুদির এসে পরিস্থিতি শান্ত করে। মুদির সবাইকে বাইরে যাওয়ার নির্দেশ দেয়, তবে সে নিজে সেখানে থেকে যায়, কারণ যে ছেলেটির গুলি লেগেছিল সে আসলে মুদির আপন ভাতিজা। নিজের ডাক্তারি অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেড অত্যন্ত নিখুঁতভাবে ভাতিজার পায়ের গুলি বের করে আনে। মুদির জেডের এই উপকারে ভীষণ খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। কয়েকদিন পর জেডকে সাথে নিয়ে মুদিরের পুরো গ্যাং অন্য একটি গ্যাংয়ের সাথে মিটিং করতে যায়। ওই গ্যাংয়ের বসের নাম হলো বোবা। মুদির সরাসরি বোবাকে জিজ্ঞেস করে, কিরে বোবা, তুই কি আমাদের সাথে যুদ্ধ করতে চাস নাকি? বোবা একটু ঠান্ডা গলায় উত্তর দেয়, না, আমি শুধু ব্যবসা করতে চাই। আমাদের সবার উচিত যার যার ব্যবসায় মন দেওয়া। এমনকি বোবা মুদিরের ভাতিজাকে গুলি করার জন্য ক্ষমাও চায়। সে জানায়, তোমার ভাতিজা আগে আমাকে গুলি করতে চেয়েছিল, তাই বাধ্য হয়ে আমি গুলি চালিয়েছি। সব শুনে মুদির বোবাকে নির্দেশ দেয়, ঠিক আছে, তুই পূর্ব দিকে ব্যবসা করবি, কিন্তু মনে রাখিস এর জন্য তোকে আমাকে ট্যাক্স দিতে হবে। এরপর মুদিরের গ্যাং তাদের রেগুলার আড্ডার জায়গায় ফিরে আসে। সেখানে দেখা যায় জেড গ্যাংয়ের সবার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। কিন্তু হঠাৎ একজনকে দেখে জেড চমকে ওঠে। সে হলো দিদি, জেডের পুরনো প্রতিবেশী। জেড তার মা বাবাকেও খুব ভালোভাবে চেনে, আর সে কিনা এখন এই গ্যাংয়ের একজন সদস্য। মুদির গর্ব করে জানা যে দিদি হলো অবৈধ মাদক পাচারের তার সবচেয়ে সেরা কুরিয়ার। একটু পর মুদির জেডকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে বলে। বেরিয়ে জেড খুব সন্তর্পণে তাদের একটি গাড়িতে হেলেনের দেওয়া জিপিএস ট্র্যাকারটি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর জিমি সেখানে আসে, সাথে মাইকেল নামের আরেকজন ছেলে। জিমি জেড আর মাইকেলকে নির্দেশ দেয়, তোরা দুজনে অমুক জায়গায় যাবি, সেখানে একটি ফুলের টবের ভেতরে মাদক লুকানো আছে, সেটা নিয়ে আসবি। তবে ফেরার সময় দুজনে সম্পূর্ণ আলাদা রাস্তা ব্যবহার করবি। যাওয়ার আগে জিমি আবার জেডকে হুমকি দেয়, যদি কাজটাতে তুই ফেল করিস আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। জেড আর মাইকেল নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। মাইকেল একটা ফুলের টব নিয়ে নিজের মতো করে আগে বেরিয়ে যায়। এরপর জেড যখন তার ফুলের টবটা হাতে নেয়, হঠাৎ চারপাশ থেকে তাকে ঘিরে ধরে একদল লোক। তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পড়ে যাওয়ার পরে খুব চালাকির সাথে জেড আক্রমণকারীদের গাড়িতে একটা জিপিএস ট্র্যাকারও লাগিয়ে দেয়।
তারা মাল নিয়ে পালালে জেড বাধ্য হয়ে তাদের পিছু নেয়। ট্র্যাকার অনুসরণ করে সে সোজা পৌঁছে যায় গ্যাংস্টার বোবার মূল আস্তানায়। জেড সোজা বোবার লোকদের সামনে গিয়ে বুক ফুলিয়ে বলে, তোরা আমার যে ফুলের টপটা চুরি করেছিস আমি সেটা ফেরত নিতে এসেছি। যেহেতু জেড একদম একা ছিল তাই তারা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। ভেতরে গেলে বোবা জেডের পাগলামি আর শ্বাস দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যায়, কিন্তু বোবা হাসতে হাসতে বলে, শুধু শ্বাস দিয়ে তোর পেট ভরবে না। সে তখনই জেডকে শেষ করার হুকুম দেয়, আর তখনই ঘটে যায় আসল অ্যাকশন। জেড চোখের পলকে খোদ গ্যাংস্টার বস বোবাকে জিম্মি করে ফেলে আর নিজের মাল উদ্ধার করে সেখান থেকে বীর দর্পে পালিয়ে আসে। মুদির আস্তানায় ফিরে জেড সব ঘটনা খুলে বলে। সে জানায় বোবার দল তার মাল ছিনতাই করেছিল। শুরুতে মুদির তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু জেড প্রমাণ হিসেবে পকেট থেকে একটা পিস্তল বের করে দেখায় যেটা সে বোবার কাছ থেকে ছিনিয়ে এনেছিল। অকথ্য প্রমাণ দেখে মুদির সব বিশ্বাস করে নেয়। তার সাথে সাথে বোবার গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরদিন সকালে জেড আবার হেলেনের সাথে দেখা করে। সে তার সংগ্রহ করা সব গোপন ভয়েস রেকর্ডিং হেলেনের হাতে তুলে দেয়। জেড জিজ্ঞাসা করে, মুদিরকে জেলে ভরার জন্য এই প্রমাণগুলো কি যথেষ্ট নয়? হেলেন মাথা নেড়ে বলে, না, এখনো যথেষ্ট নয়। মুদিরকে পুরোপুরি ফাঁদে ফেলার আগ পর্যন্ত তোমাকে স্পাই হয়ে কাজ চালিয়ে যেতে হবে। ফিরে আসার পথে হঠাৎ জেডের দেখা হয় তার পুরনো প্রতিবেশী দিদির সাথে। জেড ভীষণ রেগে যায় দিদির ওপর। সে তাকে বকা দিয়ে বলে, সুযোগ পেলেই তুই এই জঘন্য গ্যাং লাইফ থেকে বেরিয়ে আসবি। দিদি তখন জেডের কাছে সাহায্য চায়। সে জানায়, আমি এক কাস্টমারকে মাল দিয়েছি কিন্তু সে টাকা দিচ্ছে না। মুদি যদি এই কথা জানতে পারে সে আমাকে নিদারুণ যন্ত্রণা দিয়ে মারবে। কথাটা শোনা মাত্র জেড সোজা ওই কাস্টমারের কাছে যায়, তাকে চেপে ধরে আর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মুহূর্তের মধ্যে টাকা আদায় করে ছাড়ে। কয়েকদিন পরের ঘটনা, জেড আর মুদিরের ভাতিজাকে একটা জায়গায় মাল সাপ্লাই দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা যখন গাড়িতে ছিল বোবার গ্যাং তাদের উপর অতর্কিত হামলা চালায়। বাঁচার জন্য জেড আর এই ভাতিজা একটি দোকানের ভেতর ঢুকে পড়ে, কিন্তু আড়াল থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখছিল ফেডারেল এজেন্ট হেলেন। জেডের প্রাণ বাঁচাতে সে নিজে অ্যাকশনে নেমে পড়ে। এক ফাঁকে হেলেনের সাথে জেডের দেখাও হয়ে যায়। হেলেন তাকে বলে, তুমি সাবধানে থেকো, বোবার গ্যাংকে আমি সামলাচ্ছি। কিন্তু টুইস্ট হলো তাদের এই কথোপকথনটি লুকিয়ে লুকিয়ে দিঘি দেখে ফেলে আর সব শুনে ফেলে। জেড আর দিঘি মুদিরের আস্তানায় ফিরে আসে। মুদিরের মনে ততক্ষণে চরম সন্দেহ ঢুকে গেছে। সে বুঝে যায় তার নিজের গ্যাংয়ে কোনো বেইমান বা স্পাই লুকিয়ে আছে। তা না হলে বোবার গ্যাং আর পুলিশ একসাথে তাদের মাল সাপ্লাইয়ের খবর কিভাবে জানলো? পরদিন সকালে মুদি তার গ্যাংয়ের কয়েকজনকে নিয়ে তাদের সেই স্পেশাল টর্চার সেলের রুমে যায়। সেখানে যাওয়ার পর মুদির প্রকাশ করে যে সে জেনে গেছে আসল বেইমান হলো মাইকেল। মুদির মাইকেলকে জোর করে সত্যিটা স্বীকার করতে বলে। মাইকেল বারবার অস্বীকার করতে থাকে। অতঃপর মুদির জিমি এবং জেডকে নির্দেশ দেয় মাইকেলকে জঘন্যভাবে টর্চার করার জন্য। প্রচণ্ড শারীরিক নির্যাতনের পর মাইকেল অবশেষে স্বীকার করে যে সে বোবার গ্যাংকে সব তথ্য দিয়েছিল, কারণ বোবা তার মাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু মুদির এরপর জিজ্ঞাসা করে, গাড়িতে জিপিএস ট্র্যাকার কে লাগিয়েছিল? পুলিশের সাথে কে হাত মিলিয়েছে? মাইকেল কসম খেয়ে বলে যে সে এসবের কিছুই জানে না, কিন্তু নিষ্ঠুর মুদির তার কথায় কান দেয় না। সে সেখানে মাইকেলকে চিরতরে শেষ করে দেয়। এরপর জেড আবার হেলেনের কাছে যায় নতুন সব ভয়েস রেকর্ডিং দিতে। সে হেলেনকে জানায় যে মুদির এখন নতুন নতুন কম বয়সী ছেলেদের তার গ্যাংয়ে রিক্রুট করছে। জেড হেলেনকে বারবার অনুরোধ করে, প্লিজ মুদিরকে এখনই অ্যারেস্ট করো, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমার আসল পরিচয় ওদের সামনে ফাঁস হয়ে যাবে। কিন্তু হেলেন নিজের সিদ্ধান্তে অনড়। সে বলে, না, সঠিক সময় না আসা পর্যন্ত তোমাকে ওই গ্যাংয়ে টিকে থাকতে হবে। পরদিন জেডকে দেখা যায় তার আদরের ছেলের সাথে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে। তারা একসাথে অনেক রাইডে চড়ে, অনেক মজা করে। এখন জেডের সাথে তার ছেলের সম্পর্ক অনেক সুন্দর আর আপন হয়ে উঠেছে। ছেলেটা তার বাবাকে পেয়ে ভীষণ খুশি। কিন্তু অন্যদিকে মুদিরের আস্তানায় চলছে আরেক খেলা। মুদির দিঘিকে আটকে রেখে জেরা করছে। বোবার গ্যাংয়ে ওই হামলার দিনে তুই আর জেডি কিভাবে বেঁচে ফিরলি? আমি তো জানি তোরা দোকানে ভেতর আটকে পড়েছিলি। দিঘি ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি বলে দেয়। সে জানায় একজন পুলিশ অফিসার আমাদের বাঁচিয়েছিল, আর আমি নিজে দেখেছি জেড ওই পুলিশের সাথে কথা বলছিল। এই কথা শোনা মাত্রই মুদিরের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় জেডি হলো সেই ফেডারেল এজেন্টের গুপ্তচর। এদিকে জেড তার ছেলেকে নিয়ে মেলা থেকে ফিরছিল। মাঝ রাস্তায় হঠাৎ করে মুদিরের গ্যাং তাদের উপর ভয়ঙ্কর হামলা চালায়। তারা স্পষ্টতই জেডকে খুন করতে এসেছে, কিন্তু জেড নিজের জীবনে মায়াত্যাগ করে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের ধোঁকা দেয় এবং ছেলেকে নিরাপদে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়। ছেলেকে নামিয়ে দেওয়ার সময় জেড তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দিস বাবা,
আমি কখনো একজন ভালো বাবা হতে পারিনি। এরপর জেড যখন তার অ্যাপার্টমেন্টের দিকে ফিরছিল, সে হেলেনকে ফোন করে বলতে চায় যে তার পরিচয় ফাঁস হয়ে গেছে, কিন্তু কল করার আগেই জিমি আর তার লোকেরা পেছন থেকে এসে জেডের মাথায় সজোরে আঘাত করে। অজ্ঞান অবস্থায় জেডকে গাড়িতে তুলে সোজা সেই ভয়ঙ্কর টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জেডকে খুন করার ঠিক আগ মুহূর্তে মুদির ফোনে জেডের সাথে কথা বলতে চায়। ফোনের ওপাশ থেকে মুদির ঠান্ডা আর নিষ্ঠুর গলায় বলে, তোর এই বিশ্বাসঘাতকতায় আমি ভীষণ হতাশ, আর এই শাস্তিস্বরূপ আমি শুধু তোকেই নয়, তোর ওই ছোট্ট ছেলে আর তোর প্রাক্তন স্ত্রীকেও দুনিয়া থেকে সরিয়ে দেব। এই কথা শুনে জেডের বুকটা কেঁপে ওঠে। সে কান্নায় ভেঙে পড়ে মুদিরের কাছে ভিক্ষা চায়, প্লিজ ওদেরকে এর মধ্যে জড়াস না। কিন্তু পাষাণ মুদির কোনো কথাই শোনে না। ফোন রাখার পর জিমি পৈশাসিক হাসি দিয়ে বলে, তোমার পরিবারকে আমি নিজের হাতে জবাই করব, বল তোর শেষ ইচ্ছা কি। জিমি যখন এই কথা বলছিল, জেড তখন সন্তর্পণে আড়ালে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল, আর হঠাৎ করেই ভুম, বাঁধন খুলতে জেড বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আর এক মুহূর্তে জিমিকে চিরতরে খতম করে দেয়। এবার মুদির পালা। সে একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, সোজা ছুটে যায় মুদিরের মূল আস্তানায়। আজ সে কাউকে বাঁচিয়ে রাখবে না। আস্তানার বাইরে থাকা গার্ডকে শেষ করে সে ভেতরে ঢোকে, এক একে মুদিরের সমস্ত গ্যাং মেম্বারকে নির্মমভাবে হত্যা করে সামনে এগোতে থাকে। সবশেষে যখন সে একদম উপরের রুমে পৌঁছায়, সেখানে মুদির ছিল না। সেখানে ছিল ওই নতুন রিক্রুট হওয়া তরুণ কিশোরদের দল, আর তাদের সাথে ছিল দিদি। জেড তাদের হাতে অস্ত্র কেড়ে নেয় এবং ধমক দিয়ে বলে, এখনই নিজেদের বাড়িতে ফিরে যা। দিদিকেও সে চলে যেতে বলে। ছেলেগুলো চলে যাওয়ার ঠিক পর মুহূর্তেই পেছন থেকে মুদির আবির্ভূত হয়। এসে জেডের পায়ে গুলি করে। জেড মাটিতে লুটিয়ে পড়ে। মুদি যখন চূড়ান্ত গুলিটা করে জেডকে শেষ করে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে দিদি ফিরে আসে আর সোজা নিজের বন্দুক তাক করে মুদির দিকে। দিদি এতক্ষণে বুঝতে পেরেছে যে সে কত বড় একটা ভুল রাস্তায় পা বাড়িয়েছে, আর দিদির এই আকস্মিক পদক্ষেপ মুদি একটু ঘাবড়ে যায়। তার মনোযোগ নষ্ট হয়, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় জেড। বিদ্যুৎ গতিতে সে মুদির উপর আক্রমণ করে এবং নিজের হাতে সে কুখ্যাত গ্যাংস্টার বস মুদিকে চিরতর খতম করে দেয়। সব কোলাহল শান্ত হওয়ার পর জেড দিদিকে কাছে ডাকে। সে দিদিকে প্রতিজ্ঞা করতে বলে, কথা দে জীবনে আর কখনোই গ্যাংস্টারদের অন্ধকার জগতে পা রাখবি না। আর এই প্রতীক্ষার মধ্য দিয়েই এই দুর্দান্ত মুভিটির সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই চমৎকার মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈদের ছুটিগুলো উপভোগ করবে প্রিয়জনদের সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।